আজকে অনুশীলনী একের আরও কিছু ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব আজকে ভগ্নাংশ সংখ্যা থেকে। ভগ্নাংশ সংখ্যার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যেমন পি কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 যদি হয় তাহলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয়। তাহলে আমরা একটু সংজ্ঞা আকারে লিখি। পি কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন 2/3, 3/4, -5/3 ইত্যাদি, এগুলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার উদাহরণ। এই ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশ বলতে পারি এগুলিকে। এই ভগ্নাংশগুলো আবার বিভিন্ন প্রকারের আছে, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এদিকে আজ নাই বা গেলাম, কারণ এগুলো অনেক ছোট ক্লাসের বিষয়। আমরা এবারে মূলদ সংখ্যা নিয়ে একটু আলোচনা করি, যেটাকে ইংরেজিতে বলে রেশিওনাল নাম্বার। এই মূলদ সংখ্যা বা রেশিওনাল নাম্বারকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। আমরা এটুকু লিখে নিই, পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি আরেকটু স্পষ্ট হবে। যেমন 5/1 ইকুয়াল 5, 11/2 ইকুয়াল 5.5 এবং 5/3 ইকুয়াল 1.666 ইত্যাদি। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এখানে এই উদাহরণগুলোকে আমরা সংখ্যার সাথে একটু মিলিয়ে নেই। যে কিউ নট ইকুয়াল 0, এই যে 5/1 লিখেছি, এই 1টা হচ্ছে কিউ এর মান। এখানে 11/2 লিখেছি, 2 হচ্ছে কিউ এর মান। 5/3 লিখেছি, 3 হচ্ছে কিউ এর মান, অর্থাৎ কিউ নট ইকুয়াল 0। পি ও কিউ পূর্ণ সংখ্যা, উপরেরটা হচ্ছে পি, নিচেরটা হচ্ছে কিউ, দুইটাই পূর্ণ সংখ্যা। 5/1, 11/2, 5/3 দুইটাই পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি পেলাম? পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ এখানে যে ভগ্নাংশ লিখেছি প্রত্যেকটি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়। যেমন এখানে 5/1, এটাকে যদি আমরা অনুপাত হিসেবে লিখি, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে আমরা লিখতে পারি 5:1 বা 5:1। এটাকে আমরা লিখতে পারি 11:2, 5:3। এগুলো হচ্ছে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত। সুতরাং সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ হবে মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝে নিলাম, সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এ হচ্ছে একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবারে আসি আমরা অমূলদ সংখ্যায়। অমূলদ সংখ্যা বা ইরেশিওনাল নাম্বার, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আমরা লিখে নেই। এখানে পি কিউ পূর্ণ সংখ্যা, পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0।
সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। আমরা লিখলাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। আমরা আরেকটু বাড়তি তথ্য যদি দেই অমূলদ সংখ্যা সম্পর্কে, সেটা আরও সহজ হয়ে যাবে। যেমন পূর্ণবর্গ 9 এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। উদাহরণ যদি দেই আমরা, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। যেমন √2 সমান 1.41421 ... আরও অনেক সংখ্যা আছে। এরপরে √3 সমান 1.732 ... এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যার উদাহরণ। এগুলা অসীম সংখ্যা, এই দশমিকের পরের অঙ্ক কখনো শেষ হবে না। এই জন্য এই যে অসীম দশমিক যেগুলা, সেগুলা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। আমরা মূলদ সংখ্যাতে দেখেছিলাম মূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এখানেই হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এই পার্থক্য দেখেই আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সহজে চিহ্নিত করতে পারি। অমূলদ সংখ্যাকে আমরা QC দ্বারা প্রকাশ করি। আমরা এই তথ্যটা লিখে নিই এখানে, যে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যাকে আমরা Q দিয়ে প্রকাশ করি, আর অমূলদ সংখ্যাকে QC দিয়ে প্রকাশ করি। আর মূলদ অমূলদ এই উভয় সংখ্যা মিলে বাস্তব সংখ্যা গঠিত হয়। তাহলে কি দাঁড়াইল? Q ইউনিয়ন QC ইকুয়াল R। এবার আসি দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন নাম্বার। মূলদ এবং অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা দশমিক ভগ্নাংশ চিনতে পারি যে সংখ্যার মাঝখানে দশমিক বিন্দু থাকে, অর্থাৎ দশমিক বিন্দুযুক্ত সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশ বলি। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি লিখি, এভাবে লিখতে পারি: মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দশমিকে প্রকাশ করা হলে তাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 5 equal to 5.0, 7/2 equal to 3.5, 10/3 equal to 3.333 ... √3 equal to 1.732 ... ইত্যাদি। এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশের উদাহরণ। এবার আসি দশমিক ভগ্নাংশের শ্রেণী বিভাগে বা প্রকারভেদে। দশমিক ভগ্নাংশকে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম, অর্থাৎ সীমিত সংখ্যক অঙ্ক থাকবে দশমিকের পরে। যেমন আমরা যে এখানে লিখেছি 7/2 equal to 3.5,
এরপরে কিন্তু আর দশমিকের পরে কোনো অঙ্ক নাই। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবার আসি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম শব্দ দেখেই বোঝা যাচ্ছে সীমাহীন। যেমন আমরা এখানে যে 10/3 লিখেছিলাম, 10/3 ইকুয়াল টু 3.333 ... তার মানে আরও অসংখ্য সংখ্যা আছে এখানে, মানে সীমাহীন। অর্থাৎ এই অসীম দশমিক ভগ্নাংশকে আমরা চিনব কীভাবে, যে এখানে যে 10/3 লিখেছি, অর্থাৎ 3 দিয়ে 10কে ভাগ করব আমরা, এই ভাগ কখনো মিলবে না, কখনো শেষ হবে না। এরকম বারবার ভাগফলে আমরা 3 লিখে যাব, বারবার 3 লিখে যাব, কিন্তু ভাগশেষ বারবারই 1 থাকবে। অর্থাৎ এই ভাগটা অসীম, সীমাহীন পর্যন্ত চলতে থাকবে। এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এবার আসি অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, 3 নম্বরটা। অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সেটা হচ্ছে অনাবৃত্ত দশমিকে দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো বা অংশবিশেষ বারবার থাকবে না। অর্থাৎ দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলো বারবার আসবে না, এলোমেলোভাবে আসবে। একই সংখ্যা বা একই পর্যায়ে একই ক্রমিকের সংখ্যাগুলি আসবে না। যেমন 2.525252 এরকম হবে না, বা 3.145 এরকম হবে না। কোনো ক্রমান্বয় ছাড়া, কোনো ক্রমিক সিরিয়াল ছাড়াই সংখ্যাগুলো এলোমেলোভাবে থাকবে দশমিকের পরে। সেটাই হচ্ছে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। যেমন 0.7250 ... 3.4352 ... এরকম এলোমেলোভাবে দশমিক বিন্দুর পরে সংখ্যাগুলোর কোনো ধারাবাহিকতা থাকবে না, এলোমেলোভাবে আসবে। সেগুলো হচ্ছে অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, এবং এগুলো একটার পর একটা সংখ্যা আসতেই থাকবে এরকম এলোমেলোভাবে। এবার আসি সর্বশেষ 4 নম্বর, হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত দশমিকে দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো বা অংশবিশেষ বারবার আসবে। অর্থাৎ অনাবৃত্ত দশমিকের ঠিক বিপরীত হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটার উদাহরণ খুব সহজভাবে দেওয়া যাবে। যেমন আমরা এখানে যে পেয়েছিলাম 10/3 = 3.333, এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা এটা লিখে নিই প্রথমেই, 3.333, এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ ... তারপরে আমরা যদি লিখি 3.252525 ... এটা একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। 5.324 ... অর্থাৎ এখানে বারবার দশমিক বিন্দুর পরে 324 এরকম এই পর্যায়ের সংখ্যাগুলি বারবার আসবে। এগুলো হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো দশমিক বিন্দুর পরে যদি অঙ্কগুলো বারবার ফিরে আসে, তখন সেগুলোকে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন এখানে 3.333 ... এটাকে আমরা লিখতে পারি 3.3, উপরে একটা পৌনঃপুনিক বিন্দু দিয়ে দিলাম। এই বিন্দুর মানে হচ্ছে এই 3টা বারবারই আসবে এখানে। এটাকে আমরা লিখতে পারি 3.25, যেহেতু এই দুইটাই বারবার আসছে, সুতরাং 2 এবং 5-এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিব। এটাকে আমরা লিখতে পারি 5.324, প্রথমে 3-এর উপরে এবং শেষে 4-এর উপরে আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ দশমিকের পরে 2-এর অধিক সংখ্যা যদি বারবার আবৃত্ত হয়, তখন আমরা প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিব। মাঝেরগুলোতে না দিলেও বোঝা যাবে সেগুলা পৌনঃপুনিক।